সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিএনপি জাতির সঙ্গে দেয়া কথা রাখেনি বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 1947-1971 সালে বাংলাদেশ দুইবার স্বাধীন হলেও স্বাধীনতার আসল প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতার সিদ্ধান্তকে স্বাগত জানালেও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অন্তত 1 টাকা হলেও বাড়ানোর দাবি তুলেছেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কথা রাখা না রাখা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য বিএনপি, শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক, এবং আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক। আমরা সরাসরি আলোচনায় ফিরে যাব। ফজলে হুদা বাবুল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ডাক্তার শফিকুর রহমান, তিনি জামাতের আমির এবং সংসদে বিরোধী দলীয় নেতা, তিনি যেটি বলেছেন যে বিএনপি জাতির সঙ্গে দেয়া কথা রাখেনি। জাতির সঙ্গে দেয়া কথা বলতে তিনি জুলাই সনদ আর বিষয়টি বলেছেন, রাষ্ট্র সংস্কারের বিষয়টি এনেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে বিএনপি কেন কথা রাখলো না, বা এই যে গণঅভ্যুত্থানের 2 বছর তো হতে চলেছে, আরও বেশি দিন সময় নেই, এত জনসমর্থন বিএনপির, তারপরেও কেন সংস্কার আটকে গেল? আজকে আমার বাবার বীর মুক্তিযোদ্ধা নেহালউদ্দিন আখন্দের শাহাদত বার্ষিকী। সেই সূত্র ধরেই বলছি, বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। দেখুন, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। কথা তখনই রাখে যখন কেউ যদি কথা দেয়। তো জনগণ কাছে কিন্তু বিএনপি কথা দিয়েছে। এটা তথাকথিত প্রেমের কথা নয়, এটা জনগণের কাছে বিএনপি একটা, ম্যাডাম খালেদা জিয়া একটা দিয়েছিলেন ভিশন 2030 2016-তে। এরপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দিয়েছিলাম রাষ্ট্র মেরামতের 31 দফা। তারপর এগুলো আমাদের দলীয় এজেন্ডা ছিল। জনগণের সামনে আমরা আবার একটা দিয়েছি, সেটার নাম হচ্ছে নির্বাচনী ইস্তেহার। তারপর কি জুলাই অভ্যুত্থান এসেছে। জুলাইয়ে আমরা সব জানি, এটা অনেক কথা, সামনে আবার জুলাই আসতেছে। আমরা দীর্ঘদিন দেখেছি, আমার জন্মের পর থেকে দেখেছি, মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজন, পক্ষ বিপক্ষ, আধিপত্যবাদের চোখরাঙ্গানি, বিভিন্ন দেশের করদ রাজ্য হিসেবে নিজেদেরকে তুলে ধরা, স্বাধীনতা ভুলুণ্ঠিত করা। সৈয়দ শামসুল হক একটা কবিতা লিখেছিলেন, কোথায় যাচ্ছ বাংলাদেশ ধেই ধেই করে। আরেকটা বাজে শব্দ আছে, ভালো করে বলি, পশ্চাৎ দেশের কাপড় তুলে ফিরে এসো বাংলাদেশ, ফিরে এসো এই নীলামাই। আর শামসুর রহমান বলেছিলেন, আর কত স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা তুমি, কবিতার লাইন। 21-এ আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, রাজপথে ছিলাম, এখানে আমরা সবাই ছিলাম, আমিও ছিলাম, সস্ত্রীক ছিলাম। বিএনপি 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। সেই সরকারে বিভিন্ন রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দলের সরাসরি প্রতিনিধিত্ব ছিল, আর ইনডাইরেক্টলি তারা আরেকটা রাজনৈতিক দলের পারপাস সার্ভ করে গেছে। কিন্তু বিএনপি 8 মাস, বিএনপির সবচেয়ে প্রাজ্ঞ, আইনের ছাত্র, বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন স্যার, উনি নিজে 8 মাস এই সংস্কার কমিশনে ছিলেন। সেখানে আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি। যারা জুলাই সনদের নিজেদের সম্পত্তি মনে করে, তারা কিন্তু সবার শেষে এবং নির্বাচন তফসিলের ইমিডিয়েট আগে তারা স্বাক্ষর করেছে। আমরা জুলাই সনদের স্বাক্ষর করে যতগুলোকে আমরা
একসেপ্ট করেছি, জুলাই সনদে স্বাক্ষর করে প্রত্যেকটা আমরা আইনে ইতিমধ্যেই এত দ্রুত সময়ে রাত দিন শুক্রবার শনিবার রাত 10টা পর্যন্ত থেকে আমরা কিন্তু এই মহান জাতীয় সংসদে সে আইনগুলো কিন্তু পাশ হয়েছে। এখন প্রশ্ন আছে যে আরো তো কিছু আইন ছিল যেগুলাতে সংবিধান সংশোধনেরও প্রয়োজন আছে, যেটার জন্য অনেকে বলে গুম কমিশন আছে, এইটা আছে ওইটা আছে। সেগুলোর জন্য কিন্তু বিএনপি অবশ্যই যা জুলাই সনদে আমরা নোট অফ ডিসেন্ট সহ যা এগ্রি করেছি প্রত্যেকটা আমরা করব। কাজে আমরা কথা রাখিনি এমনটা কথা নয়, কিন্তু কথা যদি কেউ না রাখে সেটা আমরা দেখছি। এই যে বিরোধী দল যাকে আমির মানে কি আমি জানি না, আমিরের বাংলা কি? ধনী। ধনী আমি জানি, আমিরের বাংলা আমি ধনী জানি, তাই না? ফকির, আমিরের অপোজিট হচ্ছে ফকির। তাদের বিভিন্ন ধরনের ডেজিগনেশন থাকে। আগে বলে আমিরে জামাত বা জামাতের আমিরও বলে না। এই যে একটা ভাজাইল সংস্কৃতি, বাংলাদেশের একটা নিজস্ব শব্দ আছে, সেই শব্দগুলো এখন প্রত্যেকটা ভাষারই একটা অভিযোজন ক্ষমতা থাকতে হবে, থাকে, ভাষা গ্রহণ করে ছেড়ে দেয়। কিন্তু তার মানে এই না যে আমাদের আফগানি ভাষা নিয়ে, পার্সিয়ান ভাষা নিয়ে, আমাদের মধ্যপ্রাচ্যের ভাষা নিয়ে সেইটা আমাদের সংস্কৃতিতে আনতে হবে, যেটা আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিন্তু বলেছেন। কাজে কথা যদি কেউ না রাখে বাংলাদেশ রিকনস্ট্রাকশনের, সেটা আমার মনে হয়েছে আজকে সংসদে বিরোধী দলগুলোই রাখেনি। তারাই বাজে উদাহরণ ইতিমধ্যে সৃষ্টি করেছেন, তারাই কিন্তু সংসদ থেকে ওয়াকআউট করেছেন, তারাই কিন্তু ওই হাসিনা আমলেও দেখা গেছে, এমনকি 90-এও হাসিনা কিন্তু হরতাল দেওয়া শুরু করছে, বিভাগীয় সমাবেশ 2 বছর 2.5 বছর আগে করেনি। কিন্তু এই বিরোধী দল কিন্তু শুরুতেই বিভাগীয় সমাবেশ করেছে, নামায় দিবে, ফেলায় দিবে, রশি ধরে টেনে ফেলবে। কেউ কেউ আবার এটাও বলে কি বিমান রেডি রাখেন, যাওয়ার সময় হয়েছে। এসব শব্দ জনগণে বিভ্রান্ত। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট দিয়েছে সবচেয়ে স্বল্পতম সময়। বাজেটে কম বেশি ভালো মন্দ অনেক দিক থাকতে পারে, সমালোচনাও থাকতে পারে, আলোচনাও থাকতে পারে, কিন্তু সরকার কি করবে? সরকার যদি চুরি করে, সরকার করাপশন করে, অবশ্যই বিরোধী দল প্রমাণ সহ দিবে, সরকার সেগুলা রেকটিফাই করে নিবে। এটি কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু তার মানে ওই কথাই বলবে কেউ কথা রাখেনি, জুলাইয়ের কথা রাখেনি, এইসব কথা বলে জাতিকে এখন বিভ্রান্ত করার কোনো অবসর নেই। রাজ্জাকি ভাই, আপনার কাছে আসি, এরপরে শরীফ ভাইয়ের কাছে যাব। জামায়াত বলছে যে বিএনপি জাতির সঙ্গে দেয়া কথা রাখেনি, আর ফজলে হুদা বাবুল ভাই বললেন যে বিরোধী দল কথা রাখেনি। আসলে ফারাকটা কোথায়? মানে কে রাখলো কে রাখলো না? না, ওনার সূত্র দিয়ে যদি বিরোধী দল কথা রাখে নাই যদি বলে, তাহলে বিরোধী দলের তো যে দাবি নিয়ে পার্লামেন্টে ঢুকছিল, পার্লামেন্টে যাওয়ার আগে যে সমস্ত আলাপ আলোচনা হইল, সেটা যদি না হয়, এটা কথা রাখেনি যেহেতু বিএনপি বলতেছে, সেটা রাখি কি রাখে নাই এই আলোচনায় পরে আসি। বাট বিরোধী দল যেহেতু অলরেডি বলছে যে কথা রাখে নাই, সেই হিসাবে তো তাদের কথা না রাখলে যে করার সিদ্ধান্ত নেওয়া উচিত তাই করা উচিত। কথাটাকে বাস্তবায়ন করার জন্য যা করা দরকার সেটা তাদের করা উচিত। আর যদি সেটা না করে তাহলে এটা কথার কথা থাকে কিনা, এটা আমার প্রশ্ন। আর শরীফ ভাই আর কি আমাদের ফজলে হুদা বাবুল ভাই আজকে টক শোতে আসার অফ দ্য রেকর্ড বললাম যে আজকে তো টক শো হবে না, কারণ এত ঘনিষ্ঠ প্রত্যেকে আমরা কেমনে কথা কই, এই হলো একটা সমস্যা। যাই হোক, তারপরে বলি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই কথাটার বয়স হলো 55 বছর বাংলাদেশে। এটার মানে হচ্ছে সকালে এক কথা বলবো, বিপিকে এক কথা বললে এটা বৈধ। বাংলাদেশের রাজনীতিতে আমি বৈধ দেখছি। আর বাংলাদেশের রাজনীতি এটার সাথে প্রাসঙ্গিক আর একটা কথা বলি, একটা বিখ্যাত সিদ্ধান্ত বাংলাদেশে, যেটা অ্যাবসোলুটলি রং, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই থিওরির উপরে বাংলাদেশ চলে, এটা পৃথিবীর কোথাও নাই। সবার সাথে বন্ধুত্ব হবে না তো, এটা কিন্তু আমাদের দেশে গর্ব করে বলি আমাদের পররাষ্ট্রনীতি অ্যাবসোলুটলি রং। তো এই অ্যাবসোলুটলি রং পররাষ্ট্রনীতি, আর ইনসাইডে যদি আসেন ইনডোরে, তাহলে শেষ কথা বলতে কিছু নাই। দুই জায়গায় আমরা একটা ফলস সূত্রের মধ্যে আছি। সুতরাং আপনি কথা রাখে নাই, এটা তো অস্বাভাবিক কিছু নেই। কেন বলছি কথাটা? এখন আসেন কথা রাখছে কি রাখে নাই, এবং কথা রাখার পর উইথড্র করা যায় না, কারণ আপনার তো গ্রহণযোগ্যতা দরকার। নির্বাচনের আগে 8 মাস সবাই দৌড়ঝাঁপ দিছে আমরা এই সংস্কার করার জন্য। আমরা বলতে
সামষ্টিকভাবে বলছে, আমরা তো আর যাই নাই, যারা গেছে। সেখানে কিন্তু ফাইনালি অনেক চড়াই উতরের পরে একটা সিদ্ধান্ত আসলো যে গণভোট। এই গণভোটের প্রস্তাবক কিন্তু হুদা ভাইয়েরা, যে এটা গণভোটে যাওয়া। তারপরে দ্বন্দ্বটা হইলো ইলেকশনের আগে গণভোট আলাদা না একই দিনে, সেটাও বিএনপির চয়েস ছিল এবং একই দিনে। এবং এই নির্বাচনের পর 2টা ওত নেওয়ার কথা, কিন্তু 2টা ওত বিএনপি নেয় নাই। তাহলে ফ্রম ডে ওয়ান আপনি কিন্তু মানসিক দূরত্ব তৈরি করে ফেললেন বিরোধী দলের সাথে। আপনি যতই বলেন মধুর সম্পর্ক, ডে ওয়ান আপনি দূরত্ব তৈরি করেন। কেন? কোন কনফিডেন্সে? কারণ আপনি 2/3 মেজরিটি পাইছেন। কোনো কাজে লাগবে না বিরোধী দলরে, বিরোধী দলের কোনো ভূমিকা নাই। এই ধরেন অর্থ বিল, ফর এক্সাম্পল, বাজেট ভালো মন্দটা আমি আলাপে যাচ্ছি না, ধরেন বাজেট ভালো হয় নাই, এই তর্ক বিতর্ক করলে কিছু হবে? ফাইনালি পাশ করার জন্য যে ভোটটা লাগে সেটা তাদের আছে। সে কারণে বলতেছি যে তাদের থাকা না থাকা পার্লামেন্টে কোনো প্রয়োজন নাই। এখন আমি আইনের ভিত্তিতে বলতেছি, এই যে কথা না রাখা, আপনি যখন আপনি ফ্যাক্টাম ভ্যালেটাটা টার্ম আছে লতে, সেটা হলো এই, যা করা অনুচিত ছিল, মানে যা করা ছিল অনুচিত, যেটা করা যায় না, এমন কিছু যদি সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নেয়, দ্যাট ইজ ল। আমরা 4 জন মিলে যদি একটা সিদ্ধান্ত নেই এই মুহূর্তে টকশো করব না, অথরিটি কি করবে সেটা পরের চ্যাপ্টার, কিন্তু এটা ল হয়ে যাবে, আমরা স্টপ করে দিলাম। এই সবাই মিলে যে সিদ্ধান্তটা নেবে, এটা কর্মটা হয়তো অনুচিত ছিল, কিন্তু যেহেতু আমরা সবাই মিলে মেনে নিছি, সেটা কেন বলছি অনুচিত ছিল বলি তাদের কথার কারণে, আদারওয়াইজ সবাই মিলে যেটা করবে সেটা বৈধ। ফ্যাক্টাম ভ্যালেট এটা রোমান্টিক রোমান টার্ম। সুতরাং আপনারা যে নির্বাচনের আগে বলছেন, জাতির সামনে বলছেন গণভোট আপনারা চান 1 নম্বর, 2 নম্বর ইলেকশনের দিনে চান, 3 নম্বর আমাদের আজকের প্রধানমন্ত্রী উনি নিজে বলছে ধানের শীষে যেভাবে আপনি ভোট দিবেন ঠিক একইভাবে গণভোটের হাতে ভোট দিবেন। এই কথা বলার পর এই দেশের জনগণ 70% ভোট দিয়ে দিছে গণভোটে। এখন যে কেউ বলে যে আমরা তারেক রহমান সাহেবের প্রতি সম্মান দেখাইছি, সেটা সঠিক হয় নাই, কিংবা এই কথা না রাখা তাই কিছু আসে যায় না, তখন গ্রামগঞ্জের সাধারণ লোক আজকে এটা তো জানে সবাই কি প্রতিশ্রুতি দিলেন। তাইলে আপনি এই প্রতিশ্রুতির ভিত্তিতে আইসা পবিত্র পার্লামেন্টে দাঁড়াইয়া 2টা লোক যখন বলে, একজন বলেন গণভোটে রাজি না হইলে নির্বাচন দিত না, আরেকজন বলছেন যাতে নির্বাচন না করার বাহানা না হয় সেই জন্য আমরা, এগুলো তো ভাই জাতি দেখে, দেশ জনগণ দেখে। এইগুলোতে আমার কাছে মনে হয় কি, এটা যখন আমি শুনি তখন আমার মনে হয় কি, আচ্ছা ভোটারদের ভোটের প্রতি কি কোনো গুরুত্ব নাই? মানে কেন নাই বলছি আমি, আপনি ভোটারকে যদি ভাবেন আপনি নেক্সট আবার ইলেকশন করবেন না, নাকি আমরা বাইরের থেকে দেখি ইলেকশন কিন্তু ভিতরে হয়ে যায় সিলেকশন, এরকম কিছু কিনা? তাহলে এত কনফিডেন্টলি কেমনে বলে যাতে বাহানা না হয়? মানে ভোটারের কোনো গুরুত্বই নাই। তারপরে ভাই একটা শেষ করি, ভাই একটা কথা বলছেন ওনাদের নির্বাচনী ইশতেহারে ছিল, ওনাদের নির্বাচনী ইশতেহারে 2টা বিষয় ছিল। নাম্বার 1 সংবিধান সংস্কার করবেন, সংশোধন নয়। নাম্বার 2 ক্যাটাগরিক্যালি বলা আছে বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় করবেন। সেই পৃথক সচিবালয় সামহাউ যেভাবেই হয়ে গেল, সেটা যখন এই সরকারি দল এরা ক্ষমতায় আসার পর বিলুপ্ত করে তাদেরকে বিচার মন্ত্রণালয় অধীনস্থ করলো কর্মচারীদেরকে, তখন তো কথা রাখেননি সুস্পষ্টভাবে প্রমাণিত। 1 2 কথা না রাখলে যেটা হয়, দেশবাসীর কাছে কি কথা দিয়েছিলেন, এর বাইরে কি কথা দিছিল আজকে কি তারা বলতে পারবেন? জনগণকে কি কথা বইলা তারা ক্ষমতায় আসছেন, কি বলে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা, ভাগটা তাদের উপরেই থাকুক। জি শরীফ ভাই, এখানে গতকালকে যখন আলাপ করলাম তখন বিরোধী দলের একজন বলছে যে সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে, আবার বিএনপির নেতা রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলছেন যে বিরোধী দলের আচরণ ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। আজকে জামায়াতের আমির বললেন যে বিএনপি জাতিসংঘে প্রতারণা করছে বা কথা রাখে নাই। ফজলে হুদা বাবুল ভাই বললেন যে বিরোধী দল কথা রাখে নাই। আসলে কোন দিকে আমরা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আপনি আলোচনার শুরুতে একটা ইন্ট্রো দেখিয়েছেন এবং সেখানে দেখলাম যে গতকালকে পার্লামেন্টে ফজলুর রহমানের বক্তব্যের একটি অংশ আছে। তো তিনি কালকে বক্তৃতা করার মধ্যে একটা জায়গায় উদাহরণ হিসাবে বলেছেন যে মেসি এবং রোনালদো দুজন যদি ঢাকার স্টেডিয়ামে খেলতে আসেন এবং মানুষ যদি জানেন যে এটা একটা মানে সিজ ফায়ার টাইপের পাতানো খেলা, প্রথম একদিন রোনালদো এবং মেসিকে দেখতে আসবে, তারপর থেকে আর মানুষ আসবেন না তারা ঢাকায় থাকলেও। এবং তিনি একই সাথে বলেছেন যে পার্লামেন্টে আমাদের যেন সেই ধরনের পরিস্থিতি তৈরি না হয়।
আমি পার্লামেন্টের অনেকগুলো জায়গায় সরকারি দল এবং বিরোধী দল তাদের যে আলোচনার জায়গাগুলো দেখি, আমি অনেকটা এই ধরনের এক ধরনের ক্রিয়েট করা, আমরা দৌড় দিব, তুই আমাকে ধাওয়া দিবি, আমি থেমে যাব, তারপর তোর পায়ে হোঁচট খাইয়ে পড়ে যাবি, এরকমের। তাদের আন্তরিকতার কোনো ঘাটতি দেখা যাচ্ছে না কতগুলো জায়গায়, তাদের অনৈক্য দেখা যাচ্ছে না। পার্লামেন্টে এটি বলেছে, আমার কাছে একটা ভিডিও আছে যে আমাদের প্রভাবশালী তরুণ এমপি ডক্টর মাসুদ, তিনি বলছেন যে আমরা চিৎকার চেঁচামেচি করি এবং যখন বের হই তখন সরকারি দলের লোকজনই আমাদেরকে জড়িয়ে ধরে বলে যে চিৎকার না করলে, একটু গরম কথা না বললে তো পার্লামেন্ট জমে না। বাইরে এসে যে কথাগুলো বলা হচ্ছে বা পার্লামেন্টের ভেতরে যেটা বলা হচ্ছে, এটা কতটুকু রিয়েল এবং কতটুকু আর্টিফিশিয়াল, এটি নিয়ে নানা জায়গায় এই ধরনের কথার কারণে সন্দেহ তৈরি হচ্ছে। তারপরেও রাজনীতিটাকে আমি দুজনের আলোচনা শুনলাম, রাজনীতিটা এখন হচ্ছে অন্ধের হাতি দেখার মতো, যার যে অবস্থান সে অবস্থান থেকে তার কথাগুলো বলছে। আমরা পরিবর্তনটা চেয়েছিলাম জুলাইয়ের ভিতর থেকে, জুলাইয়ের একটা বার্তা ছিল, একটা স্পিরিট ছিল, একটা অঙ্গীকার ছিল, কিন্তু জুলাইয়ের পরে, আগস্টের পরে সেটি দিক হারিয়েছে। আমরা যেভাবে চেয়েছিলাম সেটি হয়নি। আমরা যাদেরকে হিরো মেনেছিলাম তাদের অনেককেই পরবর্তীকালে আমরা আর বিশ্বাস করতে পারিনি, কারণ তাদের আচরণের কারণে। তারা সেই গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারেনি, তারা তাদের শক্তি দিয়ে কথা বলার চেষ্টা করেছে, শ্রদ্ধার যে জায়গাটা সেই জায়গাটা থাকেনি। এবং জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো, সেই শক্তি বিভক্ত হয়েছে, এটি গণভোটের আগেই বিভক্ত হয়ে গেছে। আপনি খেয়াল করবেন যে দীর্ঘদিন ধরে পিআর পদ্ধতিতে নির্বাচন, এটি আলোচনা ছিল, আবার সেখান থেকে শিফট হয়েছে। বিএনপি তার জায়গা থেকে অনেকগুলো দাবি সেগুলো নিয়ে এসে সেখান থেকে শিফট হয়েছে। তবে আমরা একটা জায়গায় আমরা সম্ভবত ভুলে যাই, 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা ঘটনা ঘটেনি, দুটো ঘটনা ঘটেছে। এক হলো একটা গণভোট হয়েছে এবং সেই গণভোটের উদ্দেশ্য, লক্ষ্য হলো আমাদের রাজনীতিতে কতগুলো ইতিবাচক পরিবর্তন আনা, এবং এটি আমাদের বিহেভিয়ারের জায়গায়, আচরণের জায়গায়, প্রতিশ্রুতির জায়গায়। আরেকটা প্রতীকের যে নির্বাচন, সেটিও কিন্তু 12 ফেব্রুয়ারি হয়েছে। সুতরাং প্রতীকের নির্বাচনে অনেকের কতগুলো প্রতিশ্রুতি ছিল, বিএনপির যে 31 দফা কেন্দ্রিক কতগুলো প্রতিশ্রুতি ছিল। আমি যতটুকু জানি জামাতের যে নির্বাচন ইশতেহার, সেখানে 26টা জনকল্যাণমূলক প্রতিশ্রুতি এবং তার অধীনে অনেকগুলো কমিটমেন্ট তাদের ছিল। তো আমরা যখন আলোচনাটা করছি, কথা রাখিনি মানে আমরা কেবলমাত্র ফোকাস করছি ওই যে গণভোটের যে অংশটা। কিন্তু গণভোটের পাশাপাশি মানুষের আর্থসামাজিক পরিবর্তনের যে প্রতিশ্রুতি, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার যে প্রতিশ্রুতি, জুলাইয়ের ভেতর থেকে আমাদের ইনস্টিটিউশনগুলোর এটাকে শক্তিশালী করা এবং নতুনভাবে কার্যকর করার যে প্রতিশ্রুতি, সেই জায়গায় আমরা কতটুকু এগোচ্ছি। আমাদের এখানে জনকল্যাণের জন্য রাজনৈতিক দলের যে অর্থনৈতিক কর্মসূচি, সেখানে আমরা কতটুকু এগোচ্ছি, ওই জায়গাটাকে আপনি আলোচনার মধ্যে সরকারি দল বা বিরোধী দলের আলোচনায় দেখেন। হাম নিয়ে এখন পর্যন্ত 700 মানুষ মারা গেছে। সরকারি দলের একজন স্বাস্থ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনি বললেন যে এটি নিয়ে কোনো সন্দেহ করার কিছু নেই, যে এটি অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনার কারণে এই অবহেলাজনিত হত্যাকাণ্ড। যদি সেটি হয়, তাহলে আমি তো দেখতে চাই সেই ঘটনার সাথে যারা যুক্ত ছিল তাদেরকে আমি শাস্তির মুখোমুখি দেখতে চাই, কিন্তু আমি সেই তাগিদটা তো দেখতে পাচ্ছি না। জি, আপনার কাছে আবার আসবো। ফজলে হুদা বাবুল ভাই, যেটি রাজ্জাকি ভাই বলছিলেন যে আপনারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন, গণভোটের প্রস্তাবটাও আপনাদের ছিল, নির্বাচনের দিন হবে না পরে হবে, নির্বাচনের দিন হবে, এটা আপনাদের প্রস্তাব ছিল, সেটাও আপনারা করলেন, সব কিছুই আপনারা করলেন। এবং 31 দফায় যে আপনাদের অঙ্গীকার ছিল যে সংবিধান সংস্কার এবং বিচার বিভাগের পৃথক সচিবালয়ের বিষয়টি, এটা তো আপনাদের রূপরেখাতেই ছিল, সেটিও কেন বাদ দিলেন? সবকিছু আপনাদের প্রস্তাবেই হলো, কিন্তু হওয়ার পরেই পুরো দেশটাই তো আমাদের ছিল তখন। নাহিদ সাহেবও আমাদের লোক, মাহফুজ সাহেবও আমাদের লোক, সবচেয়ে বড় কথা কি সজীব ভুঁইয়া, ওর পুরা নাম অনেক বড়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও আমাদের লোক ছিলেন। এবং ইউনূস সাহেব তো 100% আমাদের লোক ছিলেন। এবং শুধুমাত্র আমাদেরকে ক্ষমতায় আনার জন্য 18 মাসে যে জায়গায় ডিসি, এসপি যা যা করার, মাওসি, আঞ্চলিক শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় এই 18 মাসে শুধুমাত্র বিএনপির লোক বসানো হয়েছে। এবং এ কারণেই উনি যথার্থই বলেছেন যে এইটাই হচ্ছে একদম বিএনপির ইচ্ছা মতোই ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার হয়েছে। তারেক রহমান এবং ফজলে হুদা যা যা বলেছে, এর বাইরে একটা কাজও 18 মাসে হয়নি, ধরে নিলাম।
এর পরের বার আসেন, উনি আরো একটা কথা বলেছেন যে আমাদের কথাই গণভোট হয়েছে, তারেক রহমান বলেছেন চেয়েছেন। জন্যই 70% ভোটটা এসেছে। আমার প্রাণটা জুড়ে গেছে। বিশ্বাস করেন, এই মানে 12ই ফেব্রুয়ারির পর অন্তত 50টা টকশোতে যেয়ে শুনেছি যে না, এটা বিএনপির ভোট না। হ্যাঁ, তো এই জায়গায় এসে শুনলাম এটা বিএনপির ভোট, কারণ 51% ভোট বিএনপির ছিল। থ্যাংক ইউ রাকজারি ভাই, অন্তত অবশ্যই। একটা পয়েন্ট স্বীকার করার জন্য। এরপরে আসেন, গণভোট বিএনপি চেয়েছে, অবশ্যই চেয়েছে। নির্বাচনের জন্য চেয়েছে, অবশ্যই চেয়েছে, কথা সত্য। এবং সেটা চেয়েছে বিএনপি যাতে খরচটা কম হয়, জনগণেরও খরচ কম হয়, সরকারেরও খরচ কম হয়। 2, 3 নম্বর হচ্ছে গণভোটটা বিএনপি চেয়েছে আমরা যে 8 মাস ধরে এত চা বিস্কুটের চেয়েও বোধহয় দামি জিনিস খাওয়া হয়েছে। আমার তো যাই হোক, যাওয়ার সৌভাগ্য হয়নি। ওইটা কিছু না। মানে রাষ্ট্রের জন্য- রাজকীয় খাবার আমার কখনো রাষ্ট্রের কোথাও জন্য ওই টাকা তেমন রাষ্ট্রীয় টাকা না। জায়গায় যাওয়ার অপশন হয়নি, তো সেগুলোও হয়েছে। তারপর যেটা আমরা স্বাক্ষর করেছি সে অনুযায়ী আমরা চলবো, আমরা বলেছি দক্ষিণ প্লাজায় সংসদে বৃষ্টির মধ্যে, ছাতি ঠিক মাথায়। আছে। কিন্তু এই গণভোটটা আমরা তো দিতে বলেছি যে এই জুলাই সনদটাকে আমাকে জাতির সামনে এটাকে একটা দলিল হিসেবে জনগণের একটা ভোট দরকার, সেটা তো আমরা পেয়েছি। এখন আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। এর মাঝে এখানে কুটচাল কোথায়, কথা না রাখার কথা কোথায়, বষ্টুমি কোথায়, 25 বছর কোথায়, আমি তো কিছুই দেখছি না। মাত্র 3টা মাস চলে গেছে, কিন্তু অনেক অমাবস্যাও চলে যায়নি, ঠিক আছে। বষ্টুমি একবারই এসেছে 12ই ফেব্রুয়ারিতে, সেটা বিএনপিকে বলে গেছে, বিএনপির কপালে এই টিপটা দিয়ে গেছে চাঁদ মামা। এরপর বিএনপি কি করেছে, মানে আপনার ওই যে বিএনপির সরকার বললেন না, বিএনপির সরকার ব্যালটে 3.5টা পয়েন্ট ছিল জুলাই সনদ অনুযায়ী, হাফ পয়েন্টটা খুব সুন্দর করে এটারে খিচুড়ি বানানোর জন্য ওই আরেকটা ইয়ের কথা বলেছিল, ওথের কথা, যেটা আপনি বলছেন, আপনি আইনজ্ঞ মানুষ, সংসদে আমি নিজেও জানতাম না, আইটেলেও। এখন ওই যে সময়ে ব্যালট পেপারটা আসছে ওটা পড়ার মতো সময় একজন ক্যান্ডিডেটের ছিল না, অন্তত আমাদের মতো গ্রামের রাজনীতিবিদদের। আমি কিন্তু পড়িনি, আমরা কিন্তু ওয়ালাদ দোয়াল লেনি, শুধু আমিন বলছি আমরা। হ্যাঁ, উনি যথার্থই বলেছেন, তারেক রহমান বলেছেন, আমরা হাতে দিয়েছি। পরবর্তীতে যখন দেখলাম আরেকটা কলাম ওখানে দিয়েছে, যদি কোনো দল জনগণের চয়েসের হয় সেই দলটা দায়িত্ব গ্রহণের পর তাদের এজেন্ডা অনুযায়ী করতে পারবে। আরে ভাই, তো জনগণ আমাদেরকে বলছেন, তো কিন্তু তো অন্য মানুষ বলেনি তো। এখানে ইউনূস সাহেবও বলেননি, আমাদের আর কে বললাম, সজীব সাহেবও বলেননি, মেহেদ কি আলী রিয়াজ, নাহিদ সাহেবও বলেননি, না, আচ্ছা। আলী রিয়াজও বলেননি, কিংবা মজুমদারও বলেননি, আমাদের জনগণ বলেছে। এবং সেটা ব্যালটেও ছিল যে আমরা আমাদের নির্বাচন ইস্তেহার অনুযায়ী চলতে পারবো। নাম্বার 2, সো গণভোট একবার হয়ে গেছে, জুলাই সনদ ইজ কি বলবো সার্টিফাইড, গণভোটের কাহিনী শেষ। এরপর কোন কাহিনী আপনারা আনেন এটা আমি জানি না। আর একটা কথা বলেছেন আপনি শুরুতে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নেই, এটা 90-এর দশকের একটা ডায়লগ ছিল। জনাব তারেক রহমান প্রাসঙ্গিক আনছে, এটা ভোটের অনেক আগে আমরা বলেছি আমাদের সবার সাথে বন্ধুত্ব নয়, কারোর সাথে বৈরিতাও নয়, সবার আগে বাংলাদেশ। যার কাছে যখন দেখুন আমরা বলেছি ভারতকে তো প্রস্তাব দিয়েছে আমাদেরকে যে আপনারা আসেন, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আমরা বলেছি আমরা নেপাল হয়ে আসবো, ওনারা রাজি হন নাই। ওনাদেরকে টপ প্রায়োরিটি দিতে হবে, তো আমাদের প্রায়োরিটি তো ওনারা না, আমাদের প্রায়োরিটি আমাদের। আমি কোন দিক দিয়ে যাবো, রাজ্জাকি ভাই আমাকে দাওয়াত দিয়েছেন ওনার বাসায়, ধরে নিলাম দিবেন ইনশাল্লাহ, এমনি ভালো মনের মানুষ, অনেক টাকা ইনকাম করেন পেশাগত, না দিয়ে দিলাম এখন, তারপরে দিন তারিখ পরে। আমি এখন ওনার বাসায় শাহবাগ হয়ে যাব নাকি আমি এই কি বলে সংসদ ভবনের সামনে দিয়ে যাবো, মানিক মিয়া এভিনিউ দিয়ে যাবো, এই চয়েসটা তো আমার। রাজ্জাক ভাই যদি বলেন দাওয়াত খাইতে হলে এই দিক দিয়েই আসতে হবে, বিএনপি ওটাতে করবে না, কারণ বিএনপি সবার আগে বাংলাদেশ। চায়না কি বলেছে, আমরা মালয়েশিয়া যাব, আমাদের আদিম সম্পর্ক, বহুবিধ সম্পর্ক, বহুমাত্রিক সম্পর্ক। চায়না বলছে ভাই তুমি যে দিক দিয়ে আসার আসো, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এ কারণে চায়না যাওয়ার। সো আমাদের
সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নাই, কিন্তু সবার আগে বাংলাদেশ আমাদের। জি হ্যাঁ, লাস্ট কথা বলি, সংবিধান সংশোধন নিয়ে উনি কথা বলেছেন। সংবিধান সংস্কার করব আমরা বলেছি, এখন সংশোধন নয় কিন্তু। আরে ভাই, একটা হচ্ছে কি যে আমি ওই যে ডিম আগে না মুরগি আগে, এখন আপনি যদি ওই একটা আমরা সাবজেক্ট ছিল আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ একসময় উত্তরা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, হাঙ্গার প্রজেক্টের ডাইরেক্টর ছিলেন, আমার হিসাব বিজ্ঞান বিভাগের উনি শিক্ষক। সর্বশেষ আমরা ক্লাস পেয়েছি, বাংলাদেশের প্রথম MBA হোল্ডার। তো উনি একটা প্রশ্ন দিছিলেন আমাদেরকে, ওই 40 মার্কসের প্রশ্ন হয় না সেমিস্টারে, যে ডিম অমলেট খাইতে হলে ডিম ভাঙতে হবে। তোমার উদ্দেশ্য কি? সংস্কার করা। তো এটা তো সংশোধনের মাধ্যমেই হবে, না হলে আপনি তো ডিম ভাঙতে হবে ভাই, আপনি তো খাবেন অমলেট, আমরা তো সংস্কারই করছি। জি। সংশোধন না করলে কেমন সংস্কার হবে? ওনার কথায় একটু আসি, উনি কিছু কথা বলেছেন অবশ্যই এবার আমাকে শরীফ। এটা সংসদের, উনি বলেছেন সংসদে অনৈক্য কিন্তু বাইরে এসে সুন্দর গলায় সুর মেলায়। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি সকল রাজনৈতিক দলকে সমান শ্রদ্ধা করে, এটা আমাদের দলের প্রথম এবং প্রাথমিক বৈশিষ্ট্য, যেটাকে আমরা গর্ব ভরে সোজা বাংলায় বলি যে বহুদলীয় গণতন্ত্র। আমরা কাজে আমরা যে তাদের সাথে কথা বলবো না, রাগ করে মুখ বিমুখ করে চলবো। আমি ছোট মানুষ, আজকে আমি একে দেখলাম আমার বাসায় উঠতে, যে 26 বছরের এমপি হাতিয়ার মাসুদ, হান্নান মাসুদকে আমি সালাম দিলাম তাকে আগে। তো সে মাননীয় এমপি একজন। এখন এটার মধ্যে যদি আপনি কোনো শুয়ে দেখেন, উনি যদি আমার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে থাকে, আমাদের যে কথাবার্তা হবে না এমন বিষয়, তার মানে ঐক্য না। বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষকের দল, মুক্তিযোদ্ধাদের দল, রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের দল। আর বাংলাদেশ জামাতে ইসলাম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধের একটা দল। তো উন্নমত 47-এ তারা ভারতকে সাপোর্ট করেছে, 71-এ তারা পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করেছে, 86-তে তারা হাসিনাকে সাপোর্ট করেছে, এরশাদকে সাপোর্ট করেছে হাসিনার সাথে, যে 96 পর্যন্ত আমরা তাদের সাথে 2001-এ আমাদের নির্বাচনী ঐক্য ছিল। জি বাউল ভাই, তো আপনার কাজেই কাছে- আপনি যেটা আপনার কাছে- বলছেন এরকমটা নেই। জি আপনার কাছে আবার আসবো। আবু হেনা রাজ্জাকি ভাই, যেটি শরীফ ভাই বলছিলেন যে পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দলের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার, এগুলো দেখে মনে হচ্ছে তার কাছে যেটা একটা পাতানো খেলা বা পাতানো বিরোধিতা করার জন্য, এটি একটি দিক। আর ফজলুদ্দা বাবুল ভাই জুলাই জাতীয় সনদের যে নোট শেষের দিকে যেটি আছে, যে কোনো রাজনৈতিক দল চাইলে তাদের ইস্তিহারে দিয়ে, কোথায় আছে এই নোটটা? জুলাই জাতীয় সনদে আছে, ব্যালটেও আছে, কোন বেলা? জুলাই জাতীয় সনদেও আছে, ব্যালটেও আমি ভোটে দেখেছি। আপনি পড়েন, হ্যাঁ, বের করেন। তো তাহলে যেহেতু তারা যেটা তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছিল, সেই অনুযায়ী জনগণ তাদের ম্যান্ডেট দিছে, সেই অনুযায়ী তারা বাস্তবায়ন করবেই, এটা সেটাই বলছে চাচ্ছিলাম। আমি একটা কথা বলি, শরীফ ভাই যেটা বলছে সেটা কিন্তু আমরা একটু আগে বইলে গেছি আমি, যে জনগণের ভোটটা আপনার কাছে গুরুত্বপূর্ণ কিনা। হুম, জনগণের ভোট যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে ভোটের আগে বলছিলাম কি, আর ভোটের পরে যদি সেগুলো না করি তাহলে তো মনে হয় জনগণের ভোট আমার কাছে গুরুত্বপূর্ণ না। জনগণের ভোটটা কি কোনো আনুষ্ঠানিকতা কিনা, যে বাইরে ভোট হচ্ছে, ভিতরে কোনো মেকানিজম হচ্ছে কিনা। হুম, কেননা ইতিমধ্যে বহু কথা উঠছে, এই টকশোতে বহুজনে এসে বলছে নাহিদ পাশ করে নাই, পাশ করানো হয়েছে, হুম, ডাক্তার শফিকুর রহমান পাশ করে নাই, পাশ করানো হয়েছে। তার মানে হচ্ছে এই পাশ করানো হচ্ছে মানে কি, তার মানে নির্বাচন ওই দুইটা লোকেরই যে আপনি দুইটা আসনে পাশ করায় থাকেন, হুম, এটা শুনছেন তো আপনি নানান টকশোতে। শুনছি। তাই দুইটা লোকের যদি পাশ করানো হয়ে থাকে তাহলে তো নির্বাচনটা বিতর্কের ঊর্ধ্বে নয়। এই দুইটা সিটে তাহলে নির্বাচন হয় নাই, তাহলে পার্লামেন্টই তো কমপ্লিট হয় না। দুইটা সিট যদি আপনি ওইভাবে কইরা থাকে তাহলে তো নির্বাচনী ফলাফলটা সঠিক না। হুম। কেন বলছি, যেমন ভাই বলল আমার বাবুল ভাই, বিএনপি সব দলকে সম্মান করে। অফকোর্স শরীফ ভাইয়ের সাথে এই কথাটা মিলে যায়, যে হাঁটলে পরে হ্যাঁ সংসদ প্রাণবন্ত রাখতে হবে, অর্থাৎ সব দলকে সম্মান করে কিন্তু ভোটারকে সম্মান করে না। তাহলে ভোটার ইমমেটেরিয়াল, একদম ইমমেটেরিয়াল। আপনি ভোটারকে সম্মান করলে পার্লামেন্ট অটোমেটিক প্রাণবন্ত হয়ে যাবে। এইবার আসেন, আমি বিএনপির যেহেতু ভাই আছে এখানে, একটা সিম্পল প্রশ্ন করতে, আমার সব বাদ দিলাম, গণভোট, জুলাই অধ্যাদেশ, একের সব কিছু বাদ দেন, আমরা নির্বাচনটা কিভাবে করলাম? এই যে সাংসদরা পার্লামেন্টে বসে আছে,
তারা নির্বাচনটা কিভাবে করলো? বাংলাদেশের যে সংবিধানের কথা বলে, সেই সংবিধানের নির্বাচনের একটা তারিখ দেওয়া আছে। আমাকে অনেকে, আমি বহু জায়গায় চ্যালেঞ্জ করে বলছি তারিখটা কিভাবে, আমি কি তারিখ দেওয়া আছে? সেই তারিখটা কি? তারিখটা হইলো যে সংসদ যেদিন ভেঙে যাবে তার থেকে 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করবেন। অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ যদি সংসদ ভেঙে যায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অর্থাৎ এপ্রিলের 1 তারিখের মধ্যে নির্বাচন করবেন, ওইটাই তারিখ। আমার সংসদ যখন ভেঙে গেল, সংবিধানের 123 অনুচ্ছেদ আপনি খুলে দেখেন, সেখানে বলা আছে 90 দিনের মধ্যে নির্বাচন। সেই 90 দিন পার হয়ে 18 মাস পরে আমি নির্বাচন করলাম। সংসদের কোথায় লেখা আছে যে 18 মাস পরে নির্বাচন করবেন? এইটা যে সঠিক না। প্রথম তো সব সাংসদ যারা, আমি শুধু সরকারকে বলছি না, বিরোধী দল সহ এই যে সাংসদ যারা আছেন ওখানে, এই সাংসদদের সংবিধান মোতাবেক বৈধতাটা কিভাবে, সেটা আমি প্রশ্ন রাখছি। ভাই এখানে আছেন, সংবিধান মোতাবেক তাদের বৈধতাটা কিভাবে? আমার সংবিধান মোতাবেক 8ই অগাস্ট যদি ধরি ওতনিস ইউনুস সাহেব, সেদিন থেকে যদি 90 দিন ধরি, তাহলে 6 বা 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। আপনি 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন করলেন কোন সংবিধান মোতাবেক? এবং এইটার বৈধতা নিতে হইলে আপনাকে, ওই প্রশ্নে আমি আর যাচ্ছি না যে গণভোটের এবং জুলাই আদর্শ সনদ বাস্তবায়ন করে, তার আগে প্রশ্নটা রাখলাম, আপনাদের বৈধতাটা কি? মানে আপনাদের, মানে বিএনপির না, শুধু পুরা 300 সাংসদের 106 তো ইউনুস সরকার বসলেন। 106 তো ইউনুস সরকার যদি বৈধ হয়, তাহলে ইউনুস সরকার যে নির্বাচনটা দিয়েছে সেটাও তো বৈধ হওয়ার। তাইলে বলতে হবে যে সংবিধান মোতাবেক না, ইউনুস সংবিধান মোতাবেক। সেটা তো তখন আমরা দেখেছি যে যেটা আপনি ইউনুস সাহেব যদি ডেট দিয়ে থাকেন, ইউনুস সাহেব মানে নির্বাচন কমিশন ডেট দিছে, সেটা তো ইউনুস সাহেব, তাহলে তো বলতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল সেই মোতাবেক নির্বাচন। কিন্তু আপনি তো ওই সংবিধানে যান, তাহলে কিভাবে? আপনি মিলাইতে হবে তো। এই মিলানো না হওয়া পর্যন্ত, আমি আজকে বলে রাখলাম, আমি 8 মাস ধরে বলতেছি, এটা কিন্তু সামনে আরো জটিলতার রূপ ধারণ করবে, সামনে সময় আসতেছে। সেটা নিয়ে তো হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। হাইকোর্টের চ্যালেঞ্জে কিছু হবে না। এটা শুনেন, সংসদে হাইকোর্ট দিয়ে কি করবেন? হাইকোর্ট কি সংবিধানের ঊর্ধ্বে? না, এটা এই আপনি যে প্রশ্নটা তুললেন, এই প্রশ্নটারই সুরাহা করার জন্য হাইকোর্টে রিট হয়েছিল। কোনটা? এই যে নির্বাচনের তফসিল নিয়ে, তফসিল নিয়ে, তারপর হচ্ছে শপথ নিয়ে, ইউনুস সরকারের, এগুলো নিয়ে কিন্তু রিট হয়েছে। সে ইউনুস সাহেবের শপথ, আমি তো তা বলছি না। ইউনুস সাহেব যে নির্বাচনটা দিলেন, যেই নির্বাচন ওনারা পার্লামেন্টে, আপনি সেটা কিসের আলোকে, কোন সংবিধান মোতাবেক করছেন, সেই প্রশ্নটা আমি রাখছি। জি, আপনার কাছে কি তাই মনে হয় শরীফ ভাই, যে এটা নিয়ে আসলে আমার কাছে যথার্থ মনে হয় না। এই কারণে পার্লামেন্ট 5 বছরের জন্য 5 বছর অপেক্ষা করতে হবে, নট দ্যাট। আপনার মনে আছে এরশাদ যে নির্বাচনটা করেছিল 86-তে, আবার 88-তে, এবং 90-এ তার যে পতনের পর নির্বাচনটা হয়েছিল 91-তে। তার মানে হচ্ছে যে 5 বছর পূর্ণ না হলে নির্বাচন হবে না। আমি কিন্তু বলি নাই 5 বছর পূর্ণ হতে হবে, ঠিক আছে, একবারও বলি নাই। 5 বছরের কথা আমি বলিনি। সংসদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আরেকটা সংসদ নির্বাচন হবে তারা 3 মাসের মধ্যে। কিন্তু এখানে তো সংসদের মেয়াদ শেষ হয়নি। কোথায়? এই যে কোন সংসদে বলেন? আগের সরকারের সংসদ মেয়াদ শেষ হয়নি? কেমনে? সংসদ ভেঙে দিছে না? ভেঙে দিছে, কিন্তু 5 বছর তো পূর্ণ হয়নি। 5 বছর ভেঙে দিয়ে সংসদ ভেঙেই গেল, সে 5 বছর পূর্ণ করবে কোথায়? কিন্তু সংবিধানে কি বলছে? সংবিধানে 123 অনুচ্ছেদ, আমি তো ক্যাটাগরিক্যালি বলছি, সংবিধানে 123 অনুচ্ছেদে বলছে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সংবিধানের 123 অনুচ্ছেদ। আবারও বলছি, আপনার যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে, এটি তো আমাদের সেটা জানা ছিল না নির্বাচনটা কিভাবে। কিন্তু রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনা করেই তো সিদ্ধান্ত নেই। রাজ্জাকি ভাই বলেন, আপনি যেটুকু বললেন সংবিধানের কথা, তাহলে আপনি আসেন যে এই যে 5ই আগস্টের বিপ্লবের মধ্যে যে কাজগুলো করা হয়েছে, এগুলা কি আইনসম্মত? সেটা আমি বলছি, আইনসম্মত। আমি আপনাকে বলছি আইনসম্মত নয় তো। আমি বলতেছি শুনে, তাদেরকে এই যে দায়মুক্তি দেয়া হলো, রাইট, দায়মুক্তি এখনো হয় না, আমি সেটাই বলতেছি। সংসদে দায়মুক্তি দেয়া হয়েছে। আমি বলছি আপনার 5 আগস্টের পর যখন আমরা একটা জুলাই ঘোষণাপত্র করছিলাম, খেয়াল আছে? সেই জুলাই ঘোষণাপত্রে এই সরকার মানে ইউনুস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা বারবার বলছিলাম যে ওইটাকে সংশোধন করেন,
ওখানে লেখেন এই ইউনুস সরকারের মেয়াদ, উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং ওনার মেয়াদ হবে জুন 2026 পর্যন্ত, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন দিয়ে যাবেন। এটা আমরা বারবার বলেছি। জি, শরীফ সেই ভাই, ঘোষণাপত্রটা যদি করতেন, আজকে আপনার এই ত্রুটিটা, আমি এখনো বলে রাখলাম তো, চ্যালেঞ্জ করেন, কিন্তু লং রানে ইট উইল কাম ইনটু এফেক্ট। আচ্ছা, আমি আমার যে Sorry. পার্টটা আমি সেটি নিয়ে কথা বলতে চাই। আমি একটু অন্য আলোচনাগুলোকে প্রায়োরিটি দিতে চাই। আমাদের এখানকার পরিবর্তনের পরে যে অর্থনৈতিক সেক্টরগুলো, আমি মনে করি এটি হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কতগুলো বাস্তবায়িত হচ্ছে। এই দেশের একজন চা শ্রমিক 182 টাকা বেতন পায় দিনে, তার জীবনযাত্রার কতটুকু উন্নতি হলো? জুলাই কেবলমাত্র আমার যে সনদ, জুলাই কেবলমাত্র ওই প্রতিশ্রুতি না, জুলাইয়ের ভিতর থেকে শিক্ষক রাস্তায় নেমে এসেছিল তার কতগুলো দাবি দেওয়া নিয়ে, বিভিন্ন সেক্টরের যে পুনর্গঠনের যে কাজটা, সেটি কতটুকু এগুলো আমার আলোচনার বিষয়টা হওয়া উচিত। আমি মনে করি সেটা ছাত্রদের ডাকে সাড়া দিয়ে যারা রাস্তায় নেমেছিল, তারা কেবলমাত্র আপনার সাংবিধানিক আমাদের যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোই পরিবর্তন হবে, আমি মনে করি না যে এটি তাদের কাঙ্ক্ষিত ছিল। আমাদের দেশের আইন শৃঙ্খলা, একদিনে আপনি দেখছেন এক একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। একটা পরিবারের 4 জন 5 জনকে খুন করে ফেলা হচ্ছে। এর আগে গাজীপুরে হয়েছে, কালকে লক্ষ্মীপুরে হয়েছে। এই জায়গাগুলোকে কি আমাদের পার্লামেন্ট অ্যাড্রেস করছে কিনা? আপনি প্রতিহিংসার রাজনীতি করবেন না বলছেন, আবার আমি দেখলাম একজন স্বনামধন্য একজন চিকিৎসককে নিয়ে যেটা হলো, এটা আমার ওই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি থেকে অনেকটা জায়গায় সংস্কৃতির যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, কাঙ্ক্ষিত হয় না। আমি এই মুহূর্তে যেটা, আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গেছেন, চীনের সাথে একটা আলোচনা হচ্ছে, আমি বিপদ যেটা দেখতে পাচ্ছি, আপনি খেয়াল করেছেন যে এর আগে আমেরিকা আমাদের এখান থেকে করিডোর চেয়েছে, এবং তারপরে যে রিপার্কেশনটা হয়েছে, আজকে আবার আমি দেখছি আর একটা বড় শক্তি চায়না, সে এখন করিডোর চেয়ে বসেছে। অর্থাৎ তুমি যদি বড় কাউকে দাও, অমুককে দাও, তা আমাকে দিবা না। এই যে বৃহৎ শক্তিগুলোর যে তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ যখন ঢুকে পড়ছে, বাংলাদেশ যখন পড়ে যাচ্ছে, তখন বাংলাদেশের রাজনীতিতে যারা এখন রাজনীতি করছে তাদের মধ্যে যে ইউনিটিটা থাকা দরকার, সেই ইউনিটি আমি দেখতে পাচ্ছি না। এবং অনেকগুলো অপ্রয়োজনীয় ইস্যুকে সামনে নিয়ে এসে এক ধরনের বার্তা দেওয়া হচ্ছে। আমি তো পরিষ্কার মনে করি যে ভারতের যিনি রাষ্ট্রদূত হিসাবে এখানে এসেছেন, তিনি বাংলাদেশের মাটিতে পা দিয়ে যে মন্তব্যটা করেছেন, এর পেছনে তাদের একটা সুদূর প্রসারী রাজনীতি আছে। একই সঙ্গে আজকে আপনি ব্রাজিলের বিপক্ষে, ব্রাজিলের পতাকা ওড়াবো না, এর পতাকা উড়াবো না বলে সারা দেশে যা করছেন, এর ভেতর থেকে একটা বার্তা আছে। আপনার ভারতে বসে যখন ইসরায়েলের রাষ্ট্রদূত আমাদের দেশ সম্পর্কে একটা মন্তব্য করে, এবং তারপরে এই যে সারা দেশে সাজানো গোছানো, আপনি ঢাকার ব্রাজিলের পতাকা একটা দোকান থেকে যদি বানান বা কিনতে যান, তারপরে যখন বানাতে যাবেন জিজ্ঞেস করবেন মাপে একটু ছোট বড় হয়, কম বেশি হয়, কিন্তু এই যে সারা দেশে যে মহড়াটা হচ্ছে, ব্রাজিলকে লাথি মারতে হবে, একে লাথি মারতে হবে, তাদের বাদ দিয়ে আমার নতুন একটা, এই যে পতাকাগুলো দেখছেন, এই পতাকাগুলো একটার সাথে আর একটার মিল পাচ্ছেন তো? একেবারে হুবহু মিল। তার অর্থ হলো খুব প্ল্যান করে এই ধরনের আর একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, এবং এই সিচুয়েশনটা একটা সময় গিয়ে বাংলাদেশের ললাটে আবার নতুন করে আর একটা সংকটের মধ্যে ফেলে দেওয়ার একটা গ্রাউন্ড ওয়ার্ক আমি দেখতে পাচ্ছি। আর এই যে চীনের সঙ্গে আমার তিস্তা চুক্তি, আমার পদ্মা ব্যারেজ, তার থেকে ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি, চীনের কাছ থেকে আমরা যেখান থেকে সব থেকে বড় সুবিধাটা দরকার চায়নার কাছ থেকে, সেটি হলো রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে চায়নার ভূমিকার সব থেকে মুখ্য, বিশেষ করে মিয়ানমার সরকারের সাথে তার যে নিয়ন্ত্রণটা। কিন্তু আমি কোথাও এই আলোচনাটা দেখছি না যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের ব্যাপারে চায়না সরকার আমাদেরকে কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা, সেই প্রস্তাবনা, সেই সহযোগিতা উত্থাপন করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে অন্যান্য চায়না কত টাকা আমাকে ইনভেস্ট করলো, এই মুহূর্তে কতগুলো কলকারখানা সে তৈরি করলো, আমার আর্থিক ক্ষেত্রে কতটুকু সহযোগিতা করলো, ঋণ মওকুফ করলো, তার থেকে ইম্পর্টেন্ট হওয়া দরকার ছিল এই যে রোহিঙ্গা ইস্যুতে
চায়নার আসলে স্ট্যান্ডটা কি সেটা পরিষ্কার তাদের কাছ থেকে ব্যাখ্যাটা চাই। জি বাবুল ভাই, দুটো প্রশ্ন, যে রাজ্জাক ভাই বলছেন যে তাহলে এই সংসদের বৈধতা কি, এটি একটি প্রশ্ন। আর বিএনপি সরকার বৃহৎ শক্তিগুলোকে কিভাবে আসলে সামলাবে, এবং জি। চীনের যে মনোভাবটা শরীফ ভাই বললেন, এটা বিপদ দেখছেন। শরীফ ভাইরা অনেক প্রাজ্ঞ মানুষ, আইনজীবী মানুষ। আমি হিসাব রক্ষক ছিলাম, যোগ বিয়োগ করার মানুষ আমরা। কাজেই কতটুকু পারবো, তবে দলের স্ট্যান্ডও আমি এমনও নয় যে আমি মুখপাত্র বা খুব সিনিয়র নেতা, একজন খুবই ক্ষুদ্র মানে দলের একজন কর্মী আমি। তার আগে আমি এর আগের স্পিচে বন্ধুবর শরীফ যখন কিছু কথা বলেছেন যে জনকল্যাণ নিয়ে আমরা কি করতে পেরেছি, হাম নিয়ে কথা বলেছে এবং সেখানে শাস্তির মুখোমুখি করতে পেরেছি কিনা আমরা, অর্থনীতিকে কি হচ্ছে। দেখুন, আমরা একটা ইস্তেহার দিয়েছি, ক্ষমতায় এসেছি আজকে 100 দিন প্লাস, না কত আজকে কত 4 মাস হয়েছে, 120 হইব মোটামুটি। না 20 হয়নি, 120 হয়নি এখনো, 112-13 হতে পারে, 4 মাসের মতো আর কি। ঠিক আছে। যাই হোক, আপনারা বলে ফেলেন 6 মাস ধরে নিলাম, ঠিক আছে। 6 মাসের মধ্যে আসবার পরে একটা ঈদ, এরপরে দিনরাত 24 ঘন্টা সংসদ, মানে প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে মিনিটে যেসব অধ্যাদেশ দিচ্ছিল সেগুলোকে আইনে পরিণত করা। কিন্তু এর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ইস্তেহারের একটু একটু করে পালন করেছে এবং সবটাই জনকল্যাণমুখী। আপনি যদি বলেন যে কৃষক কার্ড বিতরণ উনি শুরু করেছেন, পাইলট প্রোডাক্ট। আপনি যদি বলেন যে আমাদের যেসব ইস্তেহার ছিল, যেমন খাল খনন, নদী খনন, খাল খনন নিয়ে আমার ছোটবেলা থেকে যে খাল খনন করে হবেটা কি। কিন্তু এই যে এখন দেখছি যে বাংলাদেশের যে অবস্থা, যে পরিবেশ প্রতিবেশের অবস্থা, দেশি মাছ পাবেন না। হাঁস এখন শামুক ঝিনুক খেয়ে হাঁস বড় হয় না, হাঁসকে মানে আপনার নিজের মনুষ্য তৈরি খাবার দিতে হয়, প্রাকৃতিক খাবার হাঁস পায় না। আমাদের এই যে দেখবেন ধানের জমিতে, বিভিন্ন জমিতে, এখানে আমাদের এত মেডিসিন, কীটনাশক এত দিতে হয়, আপনি কি খাচ্ছেন, এর মধ্যে কি সীসা আছে, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি দেখেন, ওই যে আপনার যখনই খালে পানি থাকবে, জমির পাশে একটু পানি থাকবে, একটুও যদি থাকে, সাপ থাকবে, কুচো থাকবে, ব্যাঙ থাকবে, কাঁকড়া থাকবে, সাপ, ব্যাঙ, এরা কুচো। কিন্তু ওই আপনার ফসলের কীটনাশকগুলো খেয়ে বাঁচে, রবি শস্যের জন্য পানি পাবে। আমরা এটা ব্যাপকভাবে শুরু, আমি নিজেই প্রায় 8-10টা উদ্বোধন করেছি, অনগোয়িং, বেশ কয়েকটা প্রায় 60%-এর মতো হয়ে গেছে। এত সুন্দর লাগছে। আপনি জিকে প্রকল্প আপনি যদি কোনোদিন দেখে থাকেন, এটা কোন জায়গায় নিয়ে গেছে, এই কাজ শুরু হয়ে গেছে। আমরা ইমামদের প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদের, আমরা 496-92 মসজিদের ইমাম মুয়াজ্জিম খতিবকে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে অলরেডি আমাদের দেওয়া শুরু করেছি। মসজিদে, মন্দিরে আমরা অনুদান দেওয়া শুরু করেছি। গ্রামীণ কাঁচা রাস্তাগুলার এক রাস্তার 6 বার করে বিল তুলে নিয়ে গেছে আগের সরকার, তো রাস্তার উন্নয়ন হয়নি, কাজ হয়নি, আমরা সেগুলো শুরু করেছি। এবং আমাদের মনিটর মাননীয় প্রধানমন্ত্রী এমনভাবে করছে যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স শুরু করে দিয়েছে আমাদের প্রশাসনের সাথে আমাদের। এমন পরিস্থিতিতে আপনি যদি তারপরে যদি দায়ী করেন যে জনকল্যাণের কোনো কাজ শুরু করেনি, না, আমি কিন্তু দায়ী করছি না। আমি শিক্ষার বলছি যে ক্ষেত্রে ফোকাসটা ভাই হওয়া উচিত এই এটা। সময়ের মধ্যে এর চেয়ে বেটার করেছে আমার বুদ্ধি না, হওয়ার পর আমি দেখিনি। শরীফ ভাই কিন্তু এটা বলে আমি নাই, focus শরীফ ভাই করেছি, বলছে এটাকেই focus ওইটাতে করা focus উচিত। আছে। এটা নিয়ে আলোচনাটা ওটা হবে focus। সবার উচিত। কিন্তু জুন চলে আসছে, আমরা বাজেটও করতে হবে, কিন্তু সবই কিন্তু ফোকাস হচ্ছে। আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি ইম্পার্শিয়ালিও যদি বলি, আমি বলছি যে এইরকম কাজের অ্যাক্টিভিটিজ আমি এর আগে দেখি। জি, ভুলে আমরা যান যে আরেক প্রশ্ন আচ্ছা, আছে। প্রশ্নের উত্তরগুলো বলি আমি একটু। ভোটারকে আমরা সম্মান করছি না, তাহলে কাকে সম্মান করছি ভাই? ভোটার কি আমরা করছি? বৈধতা অবৈধতা সবকিছু 106 এর মধ্যে আছে, প্রেসিডেন্ট আপহোল্ড করেছে, এগুলো আপনি সব জানেন। খামাখা তর্কের খাতিরে আপনি তর্ক করছেন ভাই, এটাতে খামাখা যে আমি সময় নষ্ট করব না। আমাদের টকশোগুলো এখন ওই পড়ালেখা করা লোকেরা দেখে না, দেখে না, সেটা আমাদের বলতে পারি। টকশোগুলা দেখে চায়ের দোকানদাররা, কৃষকেরা, ওরাই দেখে, ওরাই মজা পায় এখন দেখে। কারণ এই কাজে ওই আপনার সাংবিধানিক আলোচনায় আমি যাচ্ছি না। উনি যেটা বলছেন চা শ্রমিক বেতন পায়, আরে ভাই আমি তো পার ডে 500 টাকা করে দিতে চাই, আমার গ্রামে লোক পাচ্ছি না, আমার 1000-10 লোক দেন, প্রত্যেক দিনে আমি 300 টাকা না 500 টাকা করেই দিব। এই শ্রমিক আমার খুব দরকার, আমি একটু গরু পালবো, ভেড়া পালবো, ছাগল পালবো, কিছু করে খাইতে চাচ্ছি, একটু আমাকে সাপ্লাই দিবেন। আমি জানি না কেন যেন
এই সহশ্রমিক কিন্তু এবার অ্যাড্রেস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, অ্যাড্রেস করেছেন, উনি গিয়েছেন সেখানে এবং এটার ব্যবস্থা হবে। কিন্তু আমি দীর্ঘদিন থেকে শুনি 180 টাকা পার ডে, কেন যে আমার এটার রিজন আমি খুঁজে পাই না। আপনি পাবেন একশো কাজের বউ তো আপনি পাবেন না রে ভাই, 3 বেলা থাকতে দেবো, খাইতে দেবো, কাপড় চোপড় দেবো, দেন না একটা কাজের বউ, মাসে 15,000 টাকা দেবো, পাবেন না। এটা হচ্ছে কথার কথা। আইন শৃঙ্খলার কথা বলেছেন, আমি স্বীকার করি, এবং এগুলো অধিকাংশ ক্ষেত্রেই মাদক, জুয়া এবং পারিবারিক অসন্তোষ, বোনের জমি না দেয়া, উনি আইনজীবী মানুষ, উনি জানেন এগুলো আমাদের সমাজের নৈতিকতাটা নষ্ট হয়ে গেছে গত 17 বছরে। এবং এখানে যখনই জবাবদিহিতার আমরা মনে করছি টপ লেভেল হচ্ছে ডেমোক্রেটিক ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমাদের দেশে যদি 10 থেকে 15টা আগামী নির্বাচনটা হয়, গণতন্ত্রের মধ্যে যদি 10টা থাকে, আমি মনে করি সেটা আমরা একটা সুফল পাবো। এটা আমার ব্যক্তিগত অভিনয়। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী চায়নায় গেছেন, এই যে করিডোর চেয়েছেন বললেন, দ্বন্দ্বের মধ্যে বিডি পড়ে যাচ্ছে, আপনার সংখ্যাকে আমি অবশ্যই রেসপেক্ট করি, সম্মান জানাই, এবং আপনার কনসার্নকে আমাদের এটা হাতে নিতে হবে, কাউন্টে নিতে হবে। কিন্তু দেখুন, আপনি কি সারা পৃথিবী যখন ঝড় ওঠে, এখন উট পাখির মতো আমরা যদি বালিতে ঠোঁট মুখে গুজে পড়ে থাকি, তো ওই ঝড়ে কিন্তু আমি রক্ষা পাবো না। এখন এই বিশ্বপল্লীর যুগে এই জন্যই আমরা রাজনৈতিক অর্থনীতি এবং অর্থনৈতিক কূটনীতিতে আমরা চলে গেছি। এই জন্যই বলছি সবার আগে বাংলাদেশ। আমার যখন যাকে যে জন্য প্রয়োজন আমি তাকে সাথে নেব। এমন না যে আমেরিকার ওই ইয়েটাকে আমি একদম ইগনোর করতে পারবো না। যতটুকু সম্ভব দেশের প্রয়োজনে, যে দেশের স্বার্থে আমরা যদি এটাকে অনেকটা মানে ওই যেরকম মুজিব ইন্দিরা চুক্তির মতো আমরা একটু মানে ফুললি রেসপেক্ট না করে ইনডাইরেক্টলি এটাকে যদি আমরা অ্যাভয়েড করে চলতে পারি, চায়নার সাথে কিছু নিতে গেলে কিছু দিতে তো হবেই। এখন কি দিতে হবে, দেশের স্বার্থ বিএনপি বিক্রি করবে এটা আপনি নিশ্চিত থাকেন, এটা কোনোদিনও হবে না। বিএনপি দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী এবং বিএনপি সেভাবেই কাজ করবে। যে বিএনপিকে রাষ্ট্রীয়ভাবে চায়না যেভাবে রেসপেক্ট করেছে, রাজনৈতিকভাবে চায়নার সাথে কিন্তু সমঝোতা হয়েছে। শুধু সরকার টু সরকার না, 2 রাজনৈতিক দলের মধ্যেও সমঝোতা হয়েছে। আপনি যেটা পতাকার কথা বলছেন, দ্যাট ইজ ভেরি কনসার্ন অ্যান্ড নোটেবল পয়েন্ট হিয়ার। এটা আমার বাসার আশপাশেও আমি দেখলাম আজকে। এইটা যে কোত্থেকে আসলো, এই সংস্কৃতি, এই কালচার, কি উদ্দেশ্যে, কোনটা? এবং বলেছেন যে একটা নির্দিষ্ট একটা গোষ্ঠীর পতাকার মাপের সাথে ম্যাচিং আছে, ক্যারিওগ্রাফি ওই রকমই। এই জিনিসগুলা নিয়ে আমাদের কনসার্ন হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে মসজিদ থেকে আমি বার হচ্ছিলাম, আমি যেখানে থাকি, দেখলাম 50 নম্বর ওয়ার্ড জামাতে ইসলামীর একটা ব্যানার ঝোলানো এই মসজিদে। আমাদের ধর্মটাকে বিক্রি করতে করতে, আর এখানে অবশ্যই আপনি সঠিকভাবেই বলেছেন যে বাংলাদেশকে এই দিকে যত নিয়ে যেতে পারবে ইসরায়েল এবং ভারত, কারণ ভারতও এখন ধর্মের ব্যবসায়ী, তাদের সাথে মনের মিলও আছে। এবং আপনি জানেন এক সময় বলেছিলেন যে আমাদের ভারতের সাথে বন্ধুত্ব করব। লাস্ট একটা কথা বলবো, চীনের সাথে তিস্তা ব্যারেজ নিয়ে আমি কথা বলতে চাই। আর রোহিঙ্গা প্রত্যাবর্তন, আপনি এটা উত্তর দিয়েই দিয়েছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তন আমাদের একটা অন্যতম এজেন্ডা, এবং এটা মালয়েশিয়াতেও আলোচনা হয়েছে, শুধু চায়নাতে না। সেটা হচ্ছে যে তিস্তা আমরা করব, এটা বিএনপির একটা এজেন্ডা, এবং পদ্মা আমাদের করতে হবে এই কারণেই যে আমরা বৃষ্টির পানি, এবং ওখানে প্রায় 24টা নদী, 16টা জেলার প্রায় ছোট বড় মিলে প্রায় 60টা নদীতে পানি প্রবাহ আনতে গেলে পদ্মাটা করতে হবে আমাদের। এবং যে কারণে আমরা খাল খননের দিকে যাচ্ছি, ওইটাই আমাদের এই পদ্মা ব্যারেজের লক্ষ্য, যে পানির প্রবাহ এবং পরিবেশ প্রতিবেশ এবং কৃষি, সে কারণেই আমাদের এটা দরকার। রাজ্জাক ভাই, এই যেটা শরীফ ভাই প্রশ্নটা তুললেন যে বৃহৎ শক্তিগুলো, যুক্তরাষ্ট্র, ভারত, এদিকে চীন, রাশিয়া, বা এই বৃহৎ শক্তিগুলোকে বিএনপি সরকার কিভাবে সামলাবে বা সামলানো উচিত? না, শরীফ ভাই তো কথাটা যথার্থ বলছেন। আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে চায়না বলেন, আমেরিকা বলেন, ভারত বলেন, তারা প্রত্যেকেই কিন্তু বলে সবার আগে চায়না, সবার আগে আমেরিকা, সবার আগে ভারত, সবার আগে বাংলাদেশ। এখন এই সবার আগে যখন বলে, তারপর যখন তাদের চোখ এখানে জিও পলিটিক্সের কারণে,
সুতরাং এখানে তো কেউ প্রেম করতে আসেনি। আমেরিকার অ্যাম্বাসেডর বোধহয় সম্প্রতি বলছিল আমেরিকার সাথে যদি কেউ বাজি ধরে মানে খেলা নিয়ে, তাতে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নাই। তার মানেটা হচ্ছে যে আমেরিকার যদি তুমি প্রেফার করো, আমেরিকার কাছে যদি বেরো, তোমার ঝুঁকি কম। এটা হলো বার্তা। এই যে যেহেতু এই ফ্ল্যাগ কথাটা উঠছে, আবার চায়না বলছে যে আমেরিকা যদি সুযোগ পায় আমাকে দিবা না কেন। তার মানে হচ্ছে আমি এমন একটা জায়গায় আছি, আমি যত কথাই বলি না কেন আমার ওই জায়গাটায় যেতে হবে। আমার দরকার জাতীয় ঐক্য। একমাত্র জাতীয় ঐক্য যদি আপনার হয় তখনই আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন। জাতীয় ঐক্য বলতে এই যে সবার আগে বাংলাদেশ, তার আগে দেখতে হবে পার্লামেন্টে 300 লোকই আপনার, বা 50 জন সংরক্ষিত, এই 350 লোকই আপনার। পার্লামেন্টের বাইরে দেশের জনগণ আপনার। ওই স্বার্থে কি দেশের স্বার্থে। এই টোনটা যদি আপনি দিতে পারেন, অনলি দেন আপনি। এখন চায়না বলছে আমার কোলে ওঠো, আমেরিকা বলছে আমার কোলে ওঠো, ভারত বলছে আমার কোলে ওঠো, কিন্তু আমি সে জায়গায় যাব কেন? আমি এমন জায়গায় থাকবো যে আমাকে কোলে নিতে চাইবে। আমি উঠবো কি উঠবো না, যেটা বাবুল ভাই বললেন যে ঠিক আছে আমি উঠবো কি উঠবো, ওই যে মেরুদণ্ডটা, সেই মেরুদণ্ডটাকে করতে হইলে আমার যে ঐক্য দরকার, সেই ঐক্য আমাদের ভিতরে এখন পর্যন্ত নাই। আমি নিশ্চিত। কেন নাই বলছি, যে পার্লামেন্টে ফ্রম ডে ওয়ান যে সমস্ত কারণে আমার মানসিক দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো আপনি কিভাবে করবেন। তো এখন যদি আপনি মেরুদণ্ড সোজা করতে চান এবং ওদের সাথে বার্গেনিং করতে চান, তাইলে আপনার জাতীয় ঐক্য ম্যান্ডেটরি। আপনি দেখেন, আমি এখানে বসে চ্যালেঞ্জ করে বলছি, আমেরিকা, চায়না, ভারত, তার দেশে যত গন্ডগোল থাকুক, প্রত্যেকে তার দেশের ব্যাপারে ঐক্যমত্যে আমরা এক। কিন্তু বাংলাদেশকে আপনি এক করতে পারবেন না। না পারাটার ব্যর্থতা কার? ড্রাইভিং সিটে যে বসে আছে। জি, আমরা শেষের দিকে চলে এসেছি। শরীফ ভাই একটু সময় দিবেন? 1.5 মিনিট, 1.5 মিনিট থেকে 2 মিনিট পাবেন। এখানে কেউ প্রেম করতে আসে না। আমাদের প্রথমত রাইট, আমাদের এখানে আলোচনাগুলো আসলে একটু সমাজের মধ্যে মানুষের ভাবনার জগতে যেন একটু স্পর্শ করে, এটি আমরা চাই। টকশোটা আসলে ঝগড়া করার জন্য না, ঝগড়া করার জন্য ফুটপথে ঝগড়া করা যায় এবং এটি কেটে কেটে বিক্রিও করার একটা প্রবণতাও আছে। আমি চাই, প্রত্যাশা যে টকশোতে মানে কনস্ট্রাকটিভ আলোচনাটা, তর্কটাও হোক, কিন্তু জাতীয় স্বার্থগুলো। আমি বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি, এটি পালনের আমি অনেকগুলো জায়গায় বিভিন্ন সময় বলেছি যে কৃষকের কৃষি ঋণ মওকুফ করে দেওয়া, এটা তো খুবই পজিটিভ একটা দিক। এই যে পল্লী বিদ্যুতের যে অনিয়ম, এটি বন্ধ করার জন্য একটা উদ্যোগ নেওয়া, এটা তো চমৎকার একটা দিক। কিন্তু একই সাথে আপনাকে কেবলমাত্র আমার সাংবিধানিক যে তর্ক বিতর্কগুলো আছে সেটিকেই যদি আমরা ফোকাস করে রাখতে চাই, এবং পার্লামেন্টকে, আমি বলেছি যে 12 ফেব্রুয়ারি দুটো ঘটনা ঘটছে, একটা গণভোট আর একটা হচ্ছে প্রতিকারের নির্বাচন। তো আপনার এখানে জননিরাপত্তা, এটাকে আপনাকে ফোকাস করতে হবে। আমাদের কর্মসংস্থান, চাকরি, এই যে চাকরির জায়গাটা, যে তরুণরা রাস্তায় নেমেছিল, এই তরুণরা কিন্তু চাকরির জন্যই কিন্তু রাস্তায় নেমেছিল, এবং এখানে প্রচুর বেকার মানুষ তৈরি হচ্ছে। আজকে দেখলাম পাবনাতে এসএসসি সমমানের একটা চাকরিতে 18-19 জন লোক, দেখেছেন মনে হয়? দেখেছি। তো তার অর্থ হলো যে আমাদের সমাজের মধ্যে চাকরির ইস্যুটা, কর্মসংস্থানের ইস্যুটা কতটা প্রায়োরিটি পাওয়া উচিত, ইম্পর্টেন্ট। কিন্তু আপনি কি পার্লামেন্টে চাকরি নিয়ে কোনো আলোচনা শুনেছেন এই 3 মাসে? না। আমরা চাই জনবান্ধব এবং জনগুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে, জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলো, এই ইস্যুগুলো যেন পার্লামেন্টে আলোচনা হয়। বাবুল ভাই 30 সেকেন্ড আছে, বলবেন কিছু? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের অবশ্যই জাতীয় ঐক্য, জাতীয় স্বার্থে সবার একমত হওয়া উচিত, দল মত সব নির্বিশেষে। হাসিনা যখন ভারতে গেল, বিজেপি আর কংগ্রেস, বামপন্থী সবাই এক, হ্যাঁ ওরে রাখা যাবে। সো আমাদের ওই জায়গায় আসতে হবে যে আমাদের স্বার্থে আমরা সবাই এক থাকবো, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, দেশের প্রয়োজনে আমরা সবাই একসাথে বসবো। এটা হওয়া উচিত, এটা আমিও আশা করি, স্বপ্ন দেখি। যেটা বলেছেন জননিরাপত্তা, বেকারত্ব, কর্মসংস্থান, জীবন। জননিরাপত্তা কি কারণে হচ্ছে, আমরা ওইটাকে ওই শাস্তির আওতায় না নিয়ে এসে আমরা এটা প্রিভেন্টিভ মেজার নিচ্ছি। যেমন নৈতিক শিক্ষক দিচ্ছি, ধর্মীয় শিক্ষক দিচ্ছি, লাস্ট বলি ক্রিয়া শিক্ষক দিচ্ছি, এবং খেলাধুলার ব্যবস্থা করছি, এবং মদ জুয়া এগুলোর বাইরে আসছি আমরা। শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।